হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডায়নামিক্স বা গতি বা কাইনেমেটিক্স। এটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার। তোমরা নাইন টেনে গতি নামে একটা চ্যাপ্টার পড়ে আসছো। তোমরা নাইন টেনে হচ্ছে নবম দশম শ্রেণীতে ওই সেকেন্ড চ্যাপ্টার ছিল ফিজিক্সে গতি গতি নামে একটা চ্যাপ্টার পড়েছে, সেটারই একটু এক্সটেন্ডেড ভার্সন এখানে আমরা পড়বো। আমরা এই যে গতিটা পড়বো এখানে হচ্ছে দুই রকমের গতি পড়বো। একটা পড়বো হচ্ছে ওয়ান ডি বা একমাত্রিক গতি, আর একটা পড়বো হচ্ছে টু ডি বা দ্বিমাত্রিক গতি। তোমরা নাইন টেনে যে গতিটা পড়ে আসছো সেখানে শুধু একমাত্রিক গতিই ছিল। তার মানে কি, একটা গাড়ি, ধরো একটা গাড়ি তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে, অথবা এরকম হয়েছে যে একটা বলকে তুমি ঠিক খাড়া উপর দিকে নিক্ষেপ করছো, সেইটা বেগ সংক্রান্ত কিছু করতে হয়েছে, অথবা একটা বিল্ডিংয়ের ছাদ থেকে তোমার একটা বলকে ফেলে দেওয়া হয়েছে বা ছুঁড়ে মারা হয়েছে, এরকম খুব কমই পাইছে, ফেলে দেওয়া হয়েছে, এরকম প্রবলেম পাইছো তোমরা নাইটে। তার মানে হয় তোমার এক্স অক্ষ বরাবর গতি ছিল অথবা তোমার ওয়াই অক্ষ বরাবর গতি ছিল। এরকম কিন্তু ছিল না যে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই বরাবরই কোনো একটা গতি ছিল। এরকম কিছু কিন্তু তোমরা নাইন টেনে পাও নাই, কিন্তু এই চ্যাপ্টারে আমরা সেই ইন্টারে এগুলো সম্পর্কে আলোচনা করব। তার মানে তোমরা নাইন টেনে পড়ছো হয় এক্স অক্ষ বরাবর বেগ সরণ ত্বরণ এগুলো ছিল, অথবা ওয়াই অক্ষ বরাবর বেগ সরণ ত্বরণ ছিল। কিন্তু এক্স অক্ষ বরাবরও বেগ সরণ ত্বরণ আছে এবং ওয়াই অক্ষ বরাবরও বেগ সরণ ত্বরণ আছে, এমন কিছু কিন্তু তোমরা নাইন টেনে পড়ো নাই। তাই আমরা ইন্টারমিডিয়ে এই নতুন জিনিসটা পড়বো, দ্বিমাত্রিক গতি। ধরো মনে করো আমি, তোমরা নাইন টেনে কি পড়ছো সেটা জানি না, আমি একদম শুরু থেকে শুরু করে আলোচনা করব। আমরা আজকে হচ্ছে মেইনলি শিখবো সরণ, সরি, গতি সংক্রান্ত যে টার্মগুলো, সরণ, দূরত্ব, ত্বরণ, বেগ, এই জিনিসগুলো শিখবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে গতির সূত্রগুলো পড়ার আগে গতি সংক্রান্ত কিছু টার্ম আছে, সেগুলো আগে আমাদের শিখতে হবে। গতি সংক্রান্ত টার্মগুলো কি কি? এই টার্মগুলো সম্পর্কে যদি খুব ভালো বা ক্লিয়ার প্রপার আইডিয়া না থাকে, তাহলে গতির সূত্রগুলো কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। আবার এই গতির সূত্রগুলো খাটায় ম্যাথও ভালোভাবে করতে পারবো না। এ কারণে গতির সূত্রগুলো খুব ভালোভাবে বোঝার জন্য এবং ম্যাথ করতে পারার জন্য এই টার্মগুলো সম্পর্কে আমাদের জানা উচিত বা জানা দরকার। এই টার্মগুলোর মধ্যে প্রথমেই আছে প্রসঙ্গ কাঠামো, তারপরে আছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, গড় বেগ, গড় দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, ত্বরণ, গড় ত্বরণ, ইত্যাদি ইত্যাদি। আমরা একে একে আলোচনা করবো। আমরা সর্বপ্রথম প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ বা হচ্ছে এক্সাম্পল চিন্তা করি। ধরো এটা একটা রাস্তা, এই রাস্তাতে একটা গাড়ি আছে। এখানে একটা গাড়ি আছে, গাড়িটা হচ্ছে তোমার 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর গাড়িটা তোমার 8 মিটার দূরত্বে আছে, 8 মিটার দূরত্বে আছে। আমি যখনই বলবো গাড়িটা 8 মিটার দূরে আছে, তখন তুমি বলবো ভাই গাড়িটা 8 মিটার দূরে কোথায় থেকে 8 মিটার দূরে আছে? তখন আমি কি বলবো? বলবো যে এই যে এখানে একটা গাছ ছিল, সেই গাছ থেকে তোমার গাড়িটা হচ্ছে 8 মিটার দূরে। তাইলে দেখো এই গাড়িটার অবস্থান কিন্তু তুমি বের করলা কার সাপেক্ষে? গাছের সাপেক্ষে। গাছ থেকে গাড়িটা তোমার কতখানি দূরে আছে? 8 মিটার দূরে আছে। ধরো এখন অন্য কোনো বিন্দু ধরো, ধরো এই বিন্দুতে একটা লোক দাঁড়ায় আছে, একটা লোক। তো এই লোকটার থেকে এই গাড়ির দূরত্ব কত? ধরলাম 4 মিটার। তাহলে আমি যদি এখন বলি এই লোকের সাপেক্ষে বা এই লোকটা থেকে গাড়ি কত দূরে আছে, তাহলে 4 মিটার দূরে আছে। তো এই গাড়ির অবস্থানটা একবার আমি গাছের সাপেক্ষে বলতেছি, একবার এই লোকের সাপেক্ষে বলতেছি। এই গাছের সাপেক্ষে যখন আমি এই গাড়িটার বেগ বা অবস্থান নির্ণয় করতেছি, তখন এই গাছটাই হবে তোমার প্রসঙ্গ কাঠামো। আবার এই লোকের সাপেক্ষে যখন করতেছি, তখন এই লোকটা এই গাড়ির গতি বর্ণনা করার জন্য প্রসঙ্গ কাঠামো। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিন্দু বা যে কাঠামোর উপর ভিত্তি করে আমি কোনো একটা গতিশীল বস্তুর গতির বর্ণনা করি বা তার অবস্থান নির্ণয় করি, তার বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি বর্ণনা করি, সেই বিন্দুটা বা সেই কাঠামোটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছুই হতে পারে। রাস্তার ধারে গাছ হইতে পারে, তুমি এই মানুষটা হইতে পারে, তুমি হইতে পারো, গাছে বসা একটা পাখিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই প্রসঙ্গ কাঠামো আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জড়গ প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এইগুলো হচ্ছে অনেক জটিল বিষয়, এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব, কারণ এই জিনিসগুলো অনেক ডিটেলস আলোচনার দাবিদার। আপাতত তুমি এইটুকু জেনে রাখো যে প্রসঙ্গ কাঠামো হলো সেই বিন্দু যার সাহায্যে আমি কোনো গতিশীল বস্তুর গতির বর্ণনা করতে পারি বা তার দূরত্ব এগুলো হচ্ছে নির্ণয় করতে পারি, দূরত্ব, ত্বরণ, সরণ এগুলো নির্ণয় করতে পারি।
এবার এখন এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে দূরত্ব। চলো তাহলে আমরা স্মরণ আর দূরত্ব সম্পর্কে কিছু আলোচনা করি। এখানে লিখলাম স্মরণ, সরি এখানে স্মরণ আগে দূরত্ব লিখি। এখানে লিখলাম তোমার হচ্ছে দূরত্ব, আর এই পাশে লিখলাম স্মরণ। দূরত্ব আর স্মরণ এই দুইটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। দূরত্ব আর স্মরণ মোটামুটি একই জিনিস, কিন্তু তাদের মধ্যে অল্প একটু পার্থক্য আছে। দূরত্ব জিনিসটা কি? দূরত্বটা হচ্ছে কোনো বস্তু যে কোনো দিকে যতটুকু গেছে, তার মানে কি যে কোনো দিকে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তার এক্স্যাক্ট এই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে তোমার দূরত্ব। তাহলে স্মরণটা কি? স্মরণটা হলো একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। তাইলে যে কোনো দিকে বস্তুর অবস্থানের হচ্ছে মানে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের এই পথের দৈর্ঘ্যকে বলা হয় কি? দূরত্ব। আর এর সাথে যখন একটা নির্দিষ্ট দিক যুক্ত হবে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো হচ্ছে স্মরণ। তাহলে চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। উদাহরণের সাহায্যে ধরো এখানে একটা এ বিন্দু আর এখানে তোমার বি বিন্দু। এই এ বিন্দু আর বি বিন্দু, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবা, তো এরকম আঁকা বাঁকা পথেও যাইতে পারো, আবার হচ্ছে সোজাও যাইতে পারো। ধরো তুমি হচ্ছে এই আঁকা বাঁকা পথেই গেছো, আঁকা বাঁকা পথেই তুমি হচ্ছে অতিক্রম করছো, এ থেকে বিতে গেছো। তাহলে এই যে তোমার আঁকা বাঁকা পথটা না, এই পথের যে পুরা দৈর্ঘ্য, মানে এইখান থেকে শুরু করে এই যে এরকম পথের যে দৈর্ঘ্যটা, সেটাই হবে তোমার দূরত্ব। কিন্তু আমি যদি বলি তোমাকে এ থেকে বি পথে গেলা, তোমার স্মরণ কত? স্মরণ কিন্তু আর এই পথটা হবে না। স্মরণ কি হবে? স্মরণ হবে তুমি এই যে যে বিন্দুতে ছিলা আর যে বিন্দুতে পৌঁছাইছো তাদের মধ্যে এই সরাসরি বা লম্বালম্বি দূরত্বটা, এইটাই হবে তোমার স্মরণ। বা এই যে এ বিন্দু থেকে শুরু করে মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত একদম শর্টকাট বা লম্বালম্বি যে দূরত্বটা, সেটাই হবে তোমার স্মরণ। তাইলে স্মরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, দিকটা কোন দিকে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাইলে এটা কি? এটা হচ্ছে স্মরণ। তাই আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস বলতে পারি, এ থেকে বিতে তুমি অনেক পথেই যেতে পারো, যে পথেই যাও না কেন সবচেয়ে কম দূরত্বের যে পথটা সেটাই কিন্তু স্মরণ, তাই না? তাহলে আমি কি বললাম? এ বিন্দু থেকে বি বিন্দুতে তুমি যে পথেই যাও না কেন, এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে সর্বনিম্ন পথ বা একদম লম্বালম্বি যে শর্টকাট পথটা, সেটাই হচ্ছে স্মরণ। তাহলে আশা করি বোঝা গেছে। আচ্ছা ধরো এরকম ধরো একটা বৃত্ত পথে এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এখান থেকে তুমি যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই পৌঁছাইছো, আর এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তোমার দূরত্ব কত হবে? দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যেই তুমি মোট কতখানি পথ অতিক্রম করছো। এখান থেকে শুরু করে এই যে এভাবে হেঁটে 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 এখানে চলে আসছো না, তাহলে কি তুমি পুরো একটা বৃত্ত পরিমাণ হাঁটছো না? তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তুমি এর পরিসীমা পরিমাণ হাঁটছো, তাহলে এর দূরত্ব কি হবে? 2πr। আর স্মরণ কি হবে? স্মরণ হবে, স্মরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, তার মানে এইখান থেকে যাত্রা শুরু করছে আবার এইখানে চলে আসো, তাহলে কি তুমি হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো দূরত্ব আছে? দূরত্ব নাই। তুমি কারণ যেখান থেকে যাত্রা শুরু করছো আবার ওইখানে চলে আসছো, তার মানে তোমার স্মরণ কি হবে? তোমার স্মরণ হয়ে যাবে জিরো। দূরত্বতে ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স, DISTANC, ডিস্টেন্স। আর স্মরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, DISPLAC, ডিসপ্লেস, MENT, ডিসপ্লেসমেন্ট। এবার দেখো স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ, আর দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। আর দূরত্ব হচ্ছে তোমার কি? স্কেলার রাশি, স্কেলার রাশি। আর স্মরণ কি? স্মরণ হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এই দেখো দূরত্বের সংজ্ঞা, তারপরে স্মরণের সংজ্ঞা, এগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি না, কারণ এগুলো তুমি বইয়ে পেয়ে যাবা, বা এখানে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে লিখে নিলেই পারবা। তাইলে দূরত্ব থেকে কি আসছে? দূরত্ব থেকে আসছে দ্রুতি বা স্পিড, স্পিড। আর স্মরণ থেকে আসছে কি? বেগ বা ভেলোসিটি, VALOCI, কি হয়? ভেলোসিটি। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তার মানে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এটা হচ্ছে তোমার বেগের সংজ্ঞা হয়ে গেল। আর হচ্ছে দ্রুতির সংজ্ঞা কি? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। তাইলে কি? দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি, আর হচ্ছে স্মরণের পরিবর্তনের হার বেগ। তাইলে দ্রুতি কি রাশি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আর স্মরণ ভেক্টর রাশি। দ্রুতি আর এই বেগ নিয়ে আমরা একটু পরের পেজে আলোচনা করি, আসো।
তাহলে দ্রুতি আর বেগ, দ্রুতিকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। দ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায়, আমরা একটা পেন চেঞ্জ করি, দ্রুতিকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি আর তাৎক্ষণিক। আবার বেগকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি, বেগকে দুই ভাগে ভাগ, গড় বেগ আর তাৎক্ষণিক বেগ। গড় বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ। এখন জিনিস হচ্ছে গড় দ্রুতি কি, তাৎক্ষণিক দ্রুতি কি, গড় বেগ কি, তাৎক্ষণিক বেগ কি, এই জিনিসগুলো আমাদের এখন ডিটেলসে মেইন কনসেপ্টগুলো আলোচনা করতে হবে। তাইলে আমরা এখন এগুলোর বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমরা আলোচনা করব গড় দ্রুতি ও তাৎক্ষণিক দ্রুতি, এটা নিয়ে আলোচনা করব। ধরো একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহী এসে পৌঁছাইছে। তে এই গাড়িটা যে ঢাকা থেকে রাজশাহীতে আসলো, এই আসার মোট তোমার দূরত্বটাকে সময় দিয়ে ভাগ দিই, যেটা পাবো সেটা হচ্ছে আমার গড় দ্রুতি। তাইলে আমরা একটু চিত্র আঁকি। ধরো এটা হচ্ছে তোমার ঢাকা, ঢাকা, এটা তোমার রাজশাহী, রাজশাহী, ঢাকা আর রাজশাহী আঁকাইলো। তো এখান থেকে তোমার হচ্ছে এখানে একটা হচ্ছে গাড়ি চিন্তা করো, এটা একটা তোমার গাড়ি। তে ধরলাম মোট সময়, মোট সময় যেটা লাগছে সেটা হচ্ছে টি, আর মোট দূরত্ব, মোট দূরত্ব, দূরত্ব এটা কি, দূরত্ব এস। তাহলে এখন যদি এই মোট দূরত্বটাকে মোট সময় দিয়ে ভাগ দিই, তাইলে আমি কি পাবো, একটা হার পাবো। যে আমি যেই হারটা পাবো সেটা হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার। এই যে দূরত্ব পরিবর্তনের হারটা পাচ্ছি আমরা, সেইটাকে বলা হচ্ছে গড় দ্রুতি। তাইলে গড় দ্রুতির সংজ্ঞাটা আমরা দিতে চাচ্ছি। গড় দ্রুতির সংজ্ঞা কি হবে, তাইলে গড় দ্রুতি কাকে বলে, যে কোনো সময় ব্যবধানে কোনো গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। তাইলে এখানে গড় দ্রুতি ভি দ্বারা দ্রুতি প্রকাশ করি, আর উপরে যে বার, উপরে বার দেওয়া। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই গাড়িটা কি সর্বদা এই গড় দ্রুতি নিয়ে চলছে? নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো। আমি সাপোজ ধরলাম এই যে রাজশাহী থেকে, ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব এটা হচ্ছে 500 কিলোমিটার, আর তোমার যাইতে সময় লাগছে 5 ঘন্টা। এখন দেখো, তাইলে তুমি যদি গড় দ্রুতি বলি, গড় দ্রুতি কত হয়েছে, 100 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি একবার চিন্তা করে দেখো, গাড়িটা কি এই যে পুরা 5 ঘন্টা ধরে এই 100 কিলোমিটার পার আওয়ার বেগেই চলছে, মানে দ্রুততেই চলছে? না, আসলে হচ্ছে এইভাবে চলে না গাড়িটা। গাড়িটা যখন প্রথমে ঢাকা থেকে ছাড়ছে তখন একটু জ্যাম ছিল, তখন একটু আস্তে 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 চলছে। তারপরে ধরো ফুট ভিলেজে এসে গাড়িটা থেমেছিল, তখন কিন্তু হচ্ছে তোমার গাড়িটা একদম জিরো, কোনো বেগই ছিল না গাড়ি, সরি, দ্রুতি কিন্তু শূন্য ছিল। তারপরে নাটোর অতিক্রম করে রাজশাহীর কাছাকাছি এসে তখন কিন্তু গাড়ি অনেক জোরে টানছে। তাইলে কিছু কিছু জায়গায় কিন্তু তার এই দ্রুতিটা 100 কিলোমিটারের বেশি ছিল। তার মানে সব সময় কিন্তু এই দ্রুতিটা সেম ছিল না। এই যে মানটা বের করছি, আমি যে মানটা বের করছি এটা হচ্ছে আসলে গড় মান। আর এখন আমি চাচ্ছি কি, তাইলে ধরো এক্স্যাক্ট কোনো একটা মুহূর্তের আমি এই গাড়ির দ্রুতিটা বের করতে চাচ্ছি। যেমন ধরো তোমার যমুনা ব্রিজ পার হওয়ার সময় এই যমুনা ব্রিজে যে কোনো একটা মুহূর্তে গাড়ির দ্রুতি কি ছিল, তো ওইটাকে বলা হয় তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি। এক্স্যাক্ট ওই সময়ের দ্রুতিটা কেমন ছিল, এটা বের করার জন্য আমরা কিন্তু তখন এই গড় দ্রুতি নিতে হবে না। তখন কি 100 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল, ছিল না, তখন কিন্তু এই দ্রুতিতে গাড়িটা ছিল না। তাহলে তখন আমাদের এই দ্রুতি নিলে কাজ হবে না, তখন আমার নিতে হবে তাৎক্ষণিক দ্রুতি। এখন তাৎক্ষণিক দ্রুতি আমরা কিভাবে বের করব, এর জন্য আমরা পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তকের কিছু লেকচার করছিলাম, সেইটা আমার দরকার হবে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির জন্য। যদিও আমি সেই ভিডিওগুলো এখনো দেই নাই, সেগুলো দিব জলদি। তাহলে আমরা একটা গ্রাফ দেখতে চাই, চলো। এই যে একটা গ্রাফ, এখানে ধরো গ্রাফের এই বরাবর আছে টি, আর এই বরাবর আছে এস, আর গ্রাফটা হচ্ছে এরকম। তো তুমি এখন খেয়াল করে দেখো, এই যে দূরত্বের পরিবর্তনের হার এবার কিন্তু সব ক্ষেত্রে একই রকম হবে না, কারণ কি, এটা একটা বক্ররেখা। আর বক্ররেখা কিভাবে চলে, ফাংশন, একটা একটা ফাংশন মেনে চলে না, এটা তো সরলরেখা না। আর বক্ররেখা তো সবসময় ঢাল একই রকম হয় না, এক এক বিন্দুতে স্পর্শক বরাবর ঢাল হয় না, এক এক বিন্দুতে কিন্তু ঢাল এক এক রকম হয়। যদি সরলরেখা হতো তাহলে কি হতো, ধরো এই বরাবর আছে এস, এই বরাবর আছে হচ্ছে টি, আর এটা একটা সরলরেখা। তো দেখো এই সরলরেখার কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই, এখন সব জায়গায় কিন্তু ঢাল একই, এই কোণটায় সব জায়গাকার ঢাল কিন্তু একই হচ্ছে, তাই না? তাইলে গাড়ি যদি এরকম কখনো বক্ররেখার ফাংশন অনুযায়ী চলে, কখনো খুব আস্তে আস্তে চলতেছে, আবার কখন খুব জোরে টান দিছে, সেক্ষেত্রে কিন্তু সব পয়েন্টে তার দ্রুতিটা সেম থাকবে না, কারণ তার পরিবর্তনের হারটা কি আর একই হচ্ছে না। তাইলে আমরা এখন যদি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি বের করতে চাই, তার মানে কি করতে চাচ্ছি, আমরা ওই নির্দিষ্ট মুহূর্তে একটা ঢাল বের করতে চাচ্ছি না।
তাইলে তোমরা যারা অন্তরীকরণ পড়ছো তারা বলো কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট মুহূর্তে যদি আমরা দ্রুতি বের করতে চাই বা বের করতে চাই তাহলে কি করতে হয়? অন্তরীকরণ করতে হয় না? আমরা তো আগের পেজে গড় দ্রুতি সূত্র ভি বার ইকুয়াল টু এরকম লিখলাম না, এস ডিভাইডেড বাই টি। আসলে তো এস ডিভাইডেড টি মানে এরকম ছিল না যে তোমার হচ্ছে শেষ দূরত্ব মাইনাস আদি দূরত্ব, এস মাইনাস জিরো, আদি দূরত্ব হচ্ছে জিরোই কারণ কোনো দূরত্ব ছিল না, আর পুরা সময় লাগছে টি সময়। তার মানে লাস্ট যতক্ষণ লাগছে পুরো সময়টা টি, আর প্রথমে জিরো, জিরো থেকে কারণ হয়েছে টি মাইনাস জিরো, তার মানে হয়েছে কি ডেল এস বাই ডেল টি। এটা আসলে সূত্র ছিল না। এটা তো গেল তোমার হচ্ছে গড় দ্রুতি, কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাইলে মনে করো ধরো আমি এই পয়েন্টের দ্রুতিটা চাচ্ছি, তাহলে ওই বিন্দুতে আমরা কি করব, ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো না, একটা স্পর্শক আঁকবো, একে তার ঢাল বের করবো। তাহলে এই এই কাজটা কে করে? বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তোমার হচ্ছে ঢাল বের করে কে? অন্তরীকরণ না? একবার অন্তরীকরণ করলে আমরা ঢালটা পেয়ে যাচ্ছি না? তাইলে দেখো দুইটা পয়েন্ট, আগে দেখো অনেক বেশি ব্যবধান ছিল, রাজশাহী টু ঢাকা, রাজশাহী টু ঢাকা, সরি মানে ঢাকা টু রাজশাহী। অত বেশি ব্যবধান নেওয়া যাবে না, আমাদের নিতে হবে অল্প একটু ব্যবধান। ধরো এই খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট, খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট নিতে হবে। তাহলে এই দুইটার এই ব্যবধান কতখানি হবে? একটা হবে দেখো, একটা হবে তোমার এইখান থেকে আসলো, এইটার সময় হবে টি, আর এই পরেরটা সময় হবে টি প্লাস ডিটি, মানে খুবই সামান্য একটু ব্যবধান নিছে। তাইলে ব্যবধানটা কত হচ্ছে? এই এটা যদি টি হয় আর টি প্লাস ডিটি হয়, তাইলে ব্যবধানটা হচ্ছে ডিটি না, এই ডিটি এটা কত হবে? টেন্স টু জিরো, মানে প্রায় জিরোর কাছাকাছি। তাইলে ডিটিটা কি? ডিটিটা হচ্ছে সময় ব্যবধান, একটা যে পয়েন্টের টাইম হচ্ছে টি আর একটা পয়েন্টের টাইম হচ্ছে টি প্লাস ডিটি। তাহলে সময় ব্যবধান কত হচ্ছে? এই সময় ব্যবধান হচ্ছে ডিটি। ডিটিটা কি? ডিটিটা হচ্ছে টেন্স টু জিরো, মানে খুবই নগণ্য। তার মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। আর তখন যদি আমরা ঢাল বের করি, তখন আমরা কিভাবে ঢাল বের করি? লিমিটিং ভ্যালুর সাহায্যে ঢাল বের করি, তাই না? তাইলে তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা লিখবো ভি ইকুয়াল টু লিমিট টি টেন্স টু জিরো, তারপরে ডেল এস বাই ডেল টি, তাই না? এটার কি ভ্যালু? লিমিটিং ভ্যালু। এটাই তো অন্তরীকরণ, তাই না? অন্তরীকরণ করে কি বের করা হচ্ছে? বেগ বের করা হচ্ছে। বেগ মানে কি? দূরত্বের পরিবর্তনের হার, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে দূরত্বের পরিবর্তনের হার, তাই না? যদি তোমরা এটা নাও বোঝো কোনো সমস্যা নাই, এটা অন্তরীকরণ করলে তারপরে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আস্তে আস্তে সবগুলো লেকচারই দেওয়ার চেষ্টা করবো। আর পদার্থবিজ্ঞানের জন্য যতটুকু অন্তরীকরণ যোগজীকরণ লাগে এর জন্য পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি কিছু লেকচার বানাবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি, এই দেখো লিমিট টেন্স টু জিরো, তখন আমরা হচ্ছে আর কি ডেল এস লিখবো, তখন লিখবো আমরা ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এভাবে লিখবো না আমরা তখন? যারা তোমার হচ্ছে অন্তরীকরণ করছো তারা বুঝতে এটা সহজে বুঝে যাবে। তাইলে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা আমরা কি বলতে পারি? আমরা এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তা গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। সীমান্তিক মান মানে কি? লিমিটিং ভ্যালু। আচ্ছা আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমি এই যে এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি, তাৎক্ষণিক দ্রুতি কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। বাংলা কথায় কি? লিমিটিং ভ্যালু যেটা, বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাইলে গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি আমরা বুঝলাম, একইভাবে আমাদের গড় বেগ আর তাৎক্ষণিক বেগটা বুঝতে হবে। চলো একটা নতুন পেজ নেই। তাইলে আমরা এখন শিখবো কি? গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, চলো শিখি। একই রকম, দ্রুতি কি ছিল? দ্রুতি ওটা ছিল হচ্ছে স্কেলার রাশি, আর বেগ এটা হবে ভেক্টর রাশি। তাহলে আসলে আমরা সংজ্ঞাটা লিখি। গড়বেগ কাকে বলে? যে কোনো সময় ব্যবধানে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে হচ্ছে গড়বেগ বলে। সহজ কথায় সরণের পরিবর্তন হার, সেটাই হচ্ছে গড়বেগ, যেটাকে আমরা ভি বার দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা আগের চিত্রটাই আবার চিন্তা করি, বা আগের উদাহরণটাই নেই। এখানে ধরো একটা রাস্তা ছিল, আমরা অনেকভাবে তো এখানে ঢাকা থেকে রাজশাহীতে অনেকভাবে যেতে পারি, কিন্তু আমরা যেহেতু সরণ সোজা পথ চিন্তা করলাম, ঢাকা আর এখানে রাজশাহী, রাজ। তাহলে এখান থেকে গাড়ি যা গাড়ি, এই গাড়ি যখন এখানে টি সময় শুরু করতে, টি ইকুয়াল টু জিরো ছিল, আর দূরত্ব এস ইকুয়াল টু জিরো ছিল, আর যখন রাজশাহীতে পৌঁছায় গেল তখন টি ইকুয়াল টু টি, মানে টি সময় লাগছে, আর এস ইকুয়াল টু এস, তাই না? গাড়িটা যখন পৌঁছায় গেলে তখন এরকম হবে। তাইলে সরণ কি? সরণটা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী লম্বালম্বি দূরত্ব। তার মানে তুমি ঢাকা থেকে রাজশাহী তুমি যদি স্কেল ধরে একদম ম্যাপের উপর সরাসরি দাগ টানো, যেটা হয় যেই দূরত্বটা হবে যেই পথে, সেটাই হবে তোমার সরণ। কিন্তু এক্সাক্ট পথটা হচ্ছে আসলে আঁকাবাঁকা, তাই আমরা যে হিসাবটা করি সেটা হচ্ছে দূরত্বের হিসাব আর দ্রুতির হিসাব। তাহলে এখন আমরা বেগ বা সরণের হিসাবটা করি। তাইলে
টোটাল অতিক্রান্ত সরণ এস মাইনাস জিরো, এই যে এস এস মাইনাস জিরো, তাহলে টোটাল অতিক্রান্ত সময় কি টি মাইনাস জিরো, টি মাইনাস জিরো। বা তোমরা এভাবেও লিখতে পারো টি ফাইনাল টি ইনিশিয়াল এস ফাইনাল এস ইনিশিয়াল, এভাবেও লিখতে পারো। তাহলে আমরা একবারে নিচের লাইনে লিখতে পারি ভি বার ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। তাহলে গড় বেগের সূত্র হচ্ছে এইটা, আমরা এরকম লিখতে পারি। এখন গাড়ি কি সবসময় গড় বেগ নিয়ে চলছে? তাহলে আগের চিত্রের মতো যে 500 ডিভাইডেড বাই 100, সরি 500 ডিভাইডেড বাই 5 আওয়ার যদি করি, তাহলে এই যে 100 কিলোমিটার পার আওয়ার। গাড়ি কি সবসময় এভাবে চলছে? না, এভাবে চলে নাই। এই সরণে তো আর সবসময় গড় বেগ নিয়ে সবসময় চলে না, কখনো জোরে গেছে, কখনো আস্তে গেছে, কখনো আবার মিডিয়াম বেগে গেছে, আবার কখনো স্থির ছিল। তাইলে তাইলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি বেগ চাই, তখন আমাদেরকে যেতে হবে তাৎক্ষণিক বেগে। আর নির্দিষ্ট মুহূর্তের বেগ বের করতে হলে তখন অবশ্যই আমাকে অন্তরীকরণ করতে হবে। তাইলে একটা চিত্র আঁকা, এখানে ধরো এইখানে হচ্ছে এস আর এইখানে টি, আর গাড়ি গেছে এইখানে যে এরকম ফাংশন অনুযায়ী। সরি একটু ভুল লাগাইলাম, মানে ভুল না, একটু খারাপ হয়ে গেছে তো, তাইলে একটু শোয়ানোভাবে আঁকাই। তাই আমি মনে করো ঠিক এই মুহূর্তে বা এই পয়েন্টের বেগটা চাইলাম। তাইলে এইখান থেকে এইটুকে টোটাল, এই যে সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করলে কি পাবো? তাহলে টোটাল সরণ কোনটা? টোটাল এই যে সরণটা হচ্ছে এইটা, আর সময় হচ্ছে এইটা। তাইলে টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড়। সেটা কি কখনো আমার তাৎক্ষণিকের সমান হবে? হবে না। হইতে পারে, কখন হইতে পারে? যদি তোমার এটা এই বক্রপথে না চলে একদম সরল রেখা বরাবর চলতো, সরল রেখা বরাবর চললে তাইলে তখন সেই ক্ষেত্রে হইতো। তাইলে নির্দিষ্ট এই মুহূর্তে চাইলে কি করব, এই পয়েন্টের কাছাকাছি আরেকটা আমরা পয়েন্ট নিব। এই পয়েন্টটা যত বেশি এই বিন্দুর কাছাকাছি নিব, ততই আমরা এক্স্যাক্ট মানটা পাবো। তাহলে একটা পয়েন্ট কি হবে? একটা পয়েন্ট হবে তোমার টি, আর একটা হবে তোমার টি প্লাস ডিটি। তাহলে এখানে একটা স্পর্শক এঁকে তার হচ্ছে ঢালটা বের করবে, স্পর্শকটা লাগলো। তাহলে আমরা আগের মতোই কিভাবে লিখবো? ভি ইকুয়াল টু লিমিট টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি। এটা হচ্ছে তোমার কি? গড় বেগ, গড় বেগ। তাহলে কি হইলো সংজ্ঞাটা? গড় বেগের তাৎক্ষণিক, সরি, গড় বেগের সীমান্তিক মানকে কি বলে? তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগের সংজ্ঞা কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে, তাই না? তাহলে এখান থেকে আমরা পরের লাইন কি লিখতে পারি? সরি, কালারটা চেঞ্জ করে নিই। ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। বেগ মানে আমরা তাৎক্ষণিক বেগকে বুঝি, আর দ্রুতি মানে তাৎক্ষণিক দ্রুতিকে বুঝি, ঠিক আছে? তো যাদের কাছে এটা একটু কষ্ট মনে হইলো বা ধোঁয়াশা ধোঁয়াশা মনে হইলো, তারা কি করবা? তারা হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণের পর আর একবার এই লেকচারটা দেখতে পারো, অথবা হচ্ছে সামনে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে একে একে। আরে ঠিক একইভাবে আমরা ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞাটাও দিতে পারি না? কিভাবে দিতে পারি? যে কোনো সময় ব্যবধানে বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গড় ত্বরণ। আর যদি সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয়, তখন যেটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, তাই না? তার মানে এই সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে গড় ত্বরণের সীমান্তিক মানকে তাৎক্ষণিক ত্বরণ বলে। তাহলে এখন আমরা কি করবো? আমরা এখন ওই যে 9-10 যে বিভিন্ন গতির সূত্রের প্রমাণগুলো দেখছিলাম না, সেই গতির সূত্রের প্রমাণগুলো করার চেষ্টা করবো। চলো চলো সর্বপ্রথম আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে সমবেগে গতির সূত্র। তাহলে ধরো এইখানে একটা রাস্তা আছে, এই রাস্তায় এখানে একটা গাছ আছে, গাছের নিচে একজন পর্যবেক্ষক দাঁড়ায় আছে, পর্যবেক্ষক সেই পর্যবেক্ষণ করতেছে। আর এইখানে একটা গাড়ি আছে, তোমার এখানে একটা গাড়ি আছে। তো গাড়িটা যখন এইখানে ছিল, এই পর্যবেক্ষক দেখতেছে, তখন টি ইকুয়াল টু জিরো আর এস ইকুয়াল টু জিরো, মানে তখন এই গাড়িটার কোনো স্মরণ হয়। ধরো মনে করো গাড়িটা 1 সেকেন্ড গেছে, 1 সেকেন্ডে গাড়িটা এখানে এসে পৌঁছাইছে। তাইলে ধরো টি যখন সময় হয়েছে 1 সেকেন্ড, তখন তার স্মরণ হয়েছে ধরো 2 মিটার, এটুকু হচ্ছে 2 মিটার। এই যে এখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে 2 মিটার হয়েছে। তারপরে আবার ধরো এখানে টি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড হয়েছে, তখন এস ইকুয়াল টু হয়েছে 4 মিটার। এই 4 মিটারে এই দূরত্বটা কোনটা? এই যে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু দূরত্বটা। আর হচ্ছে 2 মিটার কোনটা ছিল? এই যে এখান থেকে এইটুক ছিল 2 মিটার। আবার টি ইকুয়াল টু যখন 3 হয়েছে, টি ইকুয়াল টু 3 হয়েছে, তখন এস ইকুয়াল টু হয়েছে তোমার 6 মিটার।
তার মানে 6 মিটার কোন দূরত্বটা, এই দূরত্বটা। তাহলে টি ইকুয়াল টু যখন 4 হয়েছে তখন গাড়িটা গেছে 8 মিটার। তাহলে এভাবে কিন্তু গাড়িটা চলতেছিল। দেখো সময়ের সাথে কিন্তু একটা নির্দিষ্ট হারে তোমার গাড়িটার হয়েছে এই দূরত্বের পরিবর্তন হচ্ছে। সেই নির্দিষ্ট দূরত্বটা কত, 2 মিটার করে, সময়ের সাথে সাথে 2 মিটার করে হচ্ছে সে আগাচ্ছে। তাহলে এখানে বেগ কত, বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি একটা ছক তৈরি করে দেখি পর্যবেক্ষণের জন্য। তাহলে এখানে একটা ছক নিই। এক পাশে কি নিব আমরা ছকে, এক পাশে নেব হচ্ছে সময়, আর এক পাশে নিব দূরত্ব। তাহলে কি হয়েছে, প্রথমে যে 0 সেকেন্ডে এখানে 0 ছিল, 1 সেকেন্ডের দূরত্ব 2, 2 সেকেন্ডে 4, 3 সেকেন্ডে কত 6, 4 সেকেন্ডে 8, 5 সেকেন্ডে কত হয়েছে 10। তো এখন তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে দেখো, দূরত্ব বের করে দেখো, দূরত্ব তোমার 2 মিটার পার, সরি দূরত্ব বলে বেগ বের করে দেখো, বেগ কত আসে। তাহলে প্রথমে আমি ধরো এই দুইটা পয়েন্ট নিলাম, এই দুইটা পয়েন্ট নিলে তোমার হচ্ছে ভি ইকুয়াল টু, এই যে স্মরণের পরিবর্তন 2 - 0, 2 - 0, আর সময়ের পরিবর্তন 1 - 0, 1 - 0 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, তাই না? তুমি তারপরে আবার হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, 2 আর 8, এই দুইটা পয়েন্ট নাও। এই দুইটা পয়েন্ট নিলেও দেখো কি হবে, তোমার 8 - 2, 8 - 2 ডিভাইডেড বাই 4 - 1 কত হয়, এই 8 থেকে 2 বের হলে 6, 3, তাহলে 2 মিটার পার সেকেন্ড। দেখো একই আনসার বের হইলো না? তার মানে কি সমবেগে যাচ্ছে, যাচ্ছে। এই যে এই ক্ষেত্রটা গেল, এই ক্ষেত্রটাকেই বলা হয় সমবেগ। সমবেগের ক্ষেত্রে তাহলে সূত্রটা কেমন হবে, তাহলে আমি যদি সমবেগের ক্ষেত্রে একটা গ্রাফ আঁকাইতে চাই, দেখো এখানে ধরো তোমার টি আছে আর এইখানে তোমার এস আছে। তাহলে এটা তো জিরো, তো জিরোই, জিরো জিরো বিন্দু। তাহলে কি, যখন আমার 1 সেকেন্ড তখন হচ্ছে 2 মিটার গেছে, তারপর আবার যখন 2 সেকেন্ড তখন 4 মিটার গেছে, আবার 3 সেকেন্ড তখন 6 মিটার গেছে। তো এই দুটো এই আস্তে আস্তে এই যে এইভাবে মূল বিন্দুগুলো হচ্ছে আর কি, তার হচ্ছে একটা একটার সাথে যোগ হবে না। তার মানে দেখো মূল বিন্দুকে আমি একটা সরলরেখা হয়ে যাচ্ছে না, দেখো এখানে এইখানে যোগ হলো, এখানে এইখানে যোগ হলো, মানে আমার একটু হাত দেখাচ্ছি তো তার জন্য একটু উঁচা নিচে। দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এখানে 2 4 6 মিলে যাচ্ছে না? এই যে এই গ্রাফের এখানে যে ঢালটা আছে, এই ঢালটাই কিন্তু বেগ ভি, বুঝছো? আমরা সূত্র কি জানি, আমরা একটু আগে দেখো সূত্রটাকে, সমবেগের সূত্র কি আমরা কি জানি, বেগের সূত্র ভি ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, এটা শিখলাম না একটু আগে? বা তুমি তাৎক্ষণিক বেগ দিয়ে হিসাব করতে পারো, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, যে কোনো একটা দিয়ে হিসাব করলেই হচ্ছে। যেহেতু এটা সরলরেখা হয়েছে, তার জন্য তুমি ডিএস বাই ডিটি নাও আর ডেল এস বাই ডিটি, এই ডেল টি নাও, দুইটাই একই হবে। তাইলে আমি যে কোনো একটা নিয়ে হিসাব করি, আমি হচ্ছে এটা রেখে দিচ্ছি, এটা নিয়ে হিসাব করতেছি। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু ডেল এস, তার মানে কি সম্পূর্ণ এস যতটুকু গেছে, এস মাইনাস আদি অবস্থা মানে এই যে জিরোটা, আবার হচ্ছে টি মাইনাস জিরো, এটা নিতে হবে না। এখান থেকে কি আসে, এখানে তাহলে উপরে শুধু এস থাকলো, নিচে শুধু টি, তাহলে আর আর গুণ করে দিলে এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা চলে আসে না? তাহলে কিন্তু এটাই কিন্তু সূত্র। আর তোমরা যেটা, যারা হচ্ছে 9 10-এ স্থানাঙ্ক জ্যামিতি খুব ভালোভাবে পড়ছো, তারা দেখো এই যে এটা যদি ওয়াই হয়, এটা ইকুয়াল টু ওয়াই হলে এটা যে ভিটা হচ্ছে এম আর টিটা এক্স, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার মূল বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ না, আমার কি এখানে গ্রাফেও তাই আসছে না, মূল বিন্দুকে আমি সরলরেখা, তার মানে কি এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে দেখলাম, এবার আমরা দেখবো সমত্বরণে গতির সূত্র। এবার ত্বরণ থাকবে ধ্রুব। এবার বেগের মান, যে বেগের যে মানটা সেটা পরিবর্তন হবে, কিন্তু বেগের এই যে মানের, এই মানের যে পরিবর্তনের হারটা, মানে বাড়া কমার যে হার, এই হারটা সবসময় ধ্রুব থাকবে। তার মানে বেগের পরিবর্তনের হারকে সময়ের পরিবর্তনের হার দিয়ে ভাগ করবা, সবসময় একটা ধ্রুব সংখ্যা পাবা। তাহলে আমরা একটু লিখে নিই, সমতরণ, সমতরণ মানে এবার হচ্ছে এ ধ্রুব থাকবে, এ হচ্ছে সমতরণ, সমতরণ, এখানে যেটা হচ্ছে এ ধ্রুব থাকবে, ধ্রুব থাকবে। তাহলে আমরা একটা চিত্র এঁকে ফেলি। এই যে ধরো একটা রাস্তা, এখানে একটা গাছ ছিল, গাছের নিচে একটা মানুষ বা আমি দাঁড়ায় ছিলাম, আর এখান থেকে একটা গাড়ির যাত্রা শুরু করছে, তাই না? এরকমই তো আগের চিত্র ছিল, তাই না? যাত্রা যখন শুরু করছে তখন আমি আমার হাতের ঘড়ি দেখা শুরু করছি, টি ইকুয়াল টু জিরো সময় যাত্রা শুরু করছে, তখন তার স্মরণ ছিল জিরো, এস ইকুয়াল টু জিরো। তাহলে গাড়িটা তারপরে ধরো এখানে এসে পৌঁছালো, তো কিভাবে পৌঁছালো, সমতরণে পৌঁছাইছে, সমতরণে, সমতরণে পৌঁছাইছে, সমতরণে পৌঁছাইছে, এ বে সমতরণে পৌঁছাইছে।
তো ধরো তোমার কিভাবে গেছে, আদি বেগে গেছে, আদি বেগ। কোন বেগে যাত্রা শুরু হচ্ছে? আদি বেগে। আর শেষ বেগ পৌঁছানোর পর শেষ বেগ কত ছিল? শেষ বেগ ধরো তোমার হয়েছে, শেষ বেগ হচ্ছে ভি। এখানে টি ইকুয়াল টু কি? টি। আর এস ইকুয়াল টু কি হবে? এস। তাই না? তাহলে আমি আগে ক্ষেত্রগুলো লিখে নিলাম, এখন সমতরণের আমার সূত্রগুলো আস্তে আস্তে আনতে হবে। দেখো অনেকের কিন্তু একটা ভুল কনসেপ্ট থাকে যে মনে করো যে আদিবেগ গাড়িটা যখন যাত্রা শুরু করলো, মানে স্টার্ট দিল, তখন থেকে যদি যাত্রা শুরু করে, তাইলে তো মনে করো ধরো এখান থেকে গাড়িটা যাত্রা শুরু করছে, এখান থেকে তোমার গাড়িটা যাত্রা শুরু করছে, এখান থেকে যদি যাত্রা শুরু করে, তোমার স্টার্ট দিলে ওটা তো তখন জিরোতে স্থির অবস্থায় ছিল, গেল। তাহলে আদিবেগ সবসময় কি জিরো হবে? না। তুমি ধরো একটা গাড়ি, এখানে তোমার এই গাড়িটা কত কিলোমিটার পার বেগে, ধরো এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 25 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যাচ্ছে। যাইতে যাইতে এই 25 মিটার, আমি ধরো এইখান থেকে এখান পর্যন্ত গাড়ি আসছে, গাড়ি এখান থেকে স্টার্ট দিছে, এইখানে তোমার ধরো আস্তে আস্তে বেড়ে এখানে 25-এ আসে বেগ হয়েছে, তারপরে এখানে এই পর্যন্ত গেছে। তো গাড়ির যে ধরো আমি কোনো হিসাব নিকাশের জন্য গাড়ির সময় এইখান থেকে শুরু করলাম, এইখানে ধরো এইটুকু যত সময় লাগছে, এইখান থেকে আমি সময় হিসাব করে গাড়ির কিছু হিসাব করলাম। যেই মুহূর্তে থেকে আমি সময়টা হিসাব করা শুরু করব, সেই মুহূর্তের বেগটাকেই বলা হয় গাড়ির আদিবেগ। এই জিনিসটা অনেকে ভুল করে, মনে করে সবসময় আদিবেগ জিরো, সবসময় কিন্তু আদিবেগ জিরো না। তাহলে এখন আসলে আমরা সূত্র প্রমাণ করবো। প্রথম সূত্রটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? ভি ইকুয়াল টু শেষ বেগ, এ হচ্ছে তোমার, ইউ হচ্ছে তোমার আদিবেগ, এ হচ্ছে সমতরণ, আর টি হচ্ছে প্রয়োজনীয় সময়। তাইলে আমরা ত্বরণের যে সূত্র জানি সেটা লিখি। ত্বরণ এ ইকুয়াল টু সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, গড় ত্বরণের সীমান্তিক মান, এই যে ডিভি বাই ডিটি, এটা পড়ছিলাম না একটু আগেই তো বললাম। আর যেহেতু সমতরণ, আর সমতরণের ক্ষেত্রে গড় ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণ দুইটা একই হবে না? তাহলে এটাই। তাহলে দেখো কিভাবে লেখা যায়, ডেল ভি। ডেল ভি মানে কি? এই যে শেষ বেগ, শেষ বেগ কত বেগ নিছি? ভি। আর আদি বেগ ছিল ইউ। তাইলে কি লেখা যায়? ভি মাইনাস ইউ। আর টি এর ক্ষেত্রে টি মাইনাস জিরো ইকুয়াল টু, তাইলে এখন আমরা আর আর গুণ করে দিলে, আর আর গুণ করে দিলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাই না? তাহলে ইউটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো এই সূত্রটার প্রমাণ কিন্তু আমার চলে আসছে না? এই যে এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছিল। আর একটা সূত্র প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে আমরা এই সূত্রের জন্য আমরা কিভাবে লিখতে পারি? আমরা দেখো গড় বেগ লিখতে পারি না? গড় বেগ, ভি বার ইকুয়াল টু কি? মোট সরণ, মোট সরণ ডিভাইডেড বাই কি লিখতে পারি? মোট সময়, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি ভি বার ইকুয়াল টু এস বাই টি, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করে দিই, এস ইকুয়াল টু ভি বার টি। আর ভি মানে কি? ভি এটা গড় বেগের সূত্র না? গড় বেগ, সরি, ভি প্রাইম মানে গড় বেগ না? তাহলে গড় বেগের জায়গায়, আর যদি দেখো এরকম হয়, দেখো এখানে এই চিত্রটা দেখো, গাড়িটা যদি একই অভিমুখে, দেখো ইউ আদি বেগের দিকেও এদিকে, শেষ বেগের দিকেও কিন্তু এদিকে, গাড়ির যদি আমার আদি বেগ আর শেষ বেগ একই অভিমুখে থাকে, সমতরণে চলে এবং সরল রৈখিক পথে চলে, তখন তাদের গড় বেগ কী হয় জানো? তখন তাদের গড় বেগ ভি বার হয় আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই টু, এটা হয় তার হচ্ছে গড় বেগ। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, এস ইকুয়াল টু, তাহলে ভি বারের জায়গায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। দেখো সূত্র প্রমাণ হয়ে গেছে, আর একটা সূত্র আমার কি হইলো? প্রমাণ কিন্তু হয়ে গেল। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। দেখো আমাদের এখন আরেকটা সূত্র প্রমাণ করতে হবে। আরেকটা সূত্র কোনটা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমরা যাই প্রমাণ করি, যতগুলো সূত্র প্রমাণ করবে এই দুইটা সূত্র ইউজ করবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি গড় বেগ ইকুয়াল, গড় বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি, তাই না? এস বাই টি। এখন এখান থেকে কি হবে? এস ইকুয়াল টু ভি প্রাইম টি, ভি প্রাইম টি। তাহলে এস ইকুয়াল টু ভি, সরি, ভি বার। ভি বারের মান কি? ভি বারের মান এই যে এখান থেকে আমরা পাইলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, তাই না? তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস এই যে এই ভি এর মানটাই যে আমরা এখানে ভি এর প্রথম সূত্রের প্রমাণে থেকে পাইছি না? ভি ইকুয়াল টু ইউ প্লাস টু এটি বাই টু, এর সাথে গুণন অবস্থায় আছে টি। তাইলে এখন এস ইকুয়াল টু লেখা যায় যে টু ইউ বাই টু প্লাস, সরি এখানে টু এটি লিখছে, শুধু এটি ছিল। তাইলে এখানে কি হবে?
এটি বাই টু ইন্টু টি। পরে এখন দেখো এই দুই দুই কাটা গেল, তাহলে এস ইকুয়াল টু ইউ, আর এই টিটা গুণ অবস্থায় হলে ইউ টি প্লাস এই যে এটি আর একটা টি, এটি স্কোয়ার, তাহলে হইলো কি হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের 3 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। তাহলে চলো আমরা আরেকটা সূত্র করি। আরেকটা সূত্র কোনটা? আরেকটা সূত্র হচ্ছে এই যে সেম এই আগের দুইটা সূত্র ব্যবহার করে আমরা সব এখন সূত্রগুলো প্রমাণ করব। তাহলে এইটা মুছে দিই, সম্পূর্ণ মুছতে হবে না, অল্প একটু মুছলে আমাদের যথেষ্ট পরিমাণে জায়গা হয়ে যাবে। আমরা এখন যে সূত্রটা প্রমাণ করবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রটা প্রমাণ করবো। এই সূত্রটা প্রমাণ করার জন্য সেম ভাবে লিখি গড়বেগ। গড়বেগ কি করছি আমরা? গড়বেগ ভি প্রাইম ইকুয়াল টু এস বাই, সরি ভি বার ইকুয়াল টু এস বাই টি। তাহলে এখানে এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি, তাই না? তাহলে ভি বারের মান সেম ভাবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি বসাইলাম। এখন আমরা টি এর মানটা বসাতে হবে। টি এর মান বসানোর জন্য আমরা সূত্র করলাম না ভি ইকুয়াল টু, মানে প্রমাণ করলাম এটি। এখান থেকে টি এর মান যদি আলাদা করি, টি এর মান বের করতেছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এটা লিখতে হয় না? তাহলে আমরা পরের লাইনে তাই লিখবো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এটা হচ্ছে গুণ অবস্থায় থাকলো। তারপরের লাইনে আমরা কি করা যায় তাহলে দেখা যাক। এখন যদি গুণ অবস্থায় করে গুণ করে দিই, গুণ করে দিলে কি হয়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এর নিচে হয়ে গেল। তাইলে তাহলে এখন যদি আমরা আর গুণ করে দিই তাহলে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। এটা এখন আমরা যদি একটু সাজাই নিই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর এইটাই তো প্রমাণে চাইছিল। এই সূত্রে প্রমাণগুলো আমাদের লাগবে না, আমাদের এই সূত্রগুলো ব্যবহার করে ম্যাথগুলো করতে পারলেই হবে। তাহলে আমরা যাবতীয় সূত্রগুলা, এই গতি চ্যাপ্টারের যে সূত্রগুলো আসবে, মানে 9-10-এর যে সূত্রগুলা, সেগুলো 9-10-এর কনসেপ্ট ব্যবহার করে আমরা সূত্রের প্রমাণ দেখলাম। এগুলো কিন্তু আবার ক্যালকুলাস ব্যবহার করেও এই সূত্রগুলো প্রমাণ করা যায়। কিন্তু যেহেতু সূত্রের প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে না বা আজ